যে খবরের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে যাদবপুরের ঘটনা, স্বপ্নদ্বীপের ঘটনা। যাদবপুরের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল কংগ্রেসের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই মামলা করা হয়েছে। মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে কিছুই নেই সিসিটিভি, অবাধে যে কেউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বীকারোক্তি, র্যাগিং বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার দাবি। আগামী 21শে আগস্ট এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তোলপাড় সমস্ত রাজ্য, শুধু রাজ্য নয় রাজ্যের বাইরেও এই মুহূর্তে এই বিষয় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শুধুমাত্র যাদবপুরেই ব্যাপারটি সীমাবদ্ধ নেই, এখন সমগ্র রাজ্যে শুধুমাত্র একটি ঘটনা, একটি সংবাদ শিরোনাম, স্বপ্নদ্বীপের অধরা স্বপ্ন। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। তোমার কাছে যে প্রথম প্রশ্নটা রাখবো, এই যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্বপ্নদ্বীপকে ঘিরে, কি জানতে পারছো, কি জানা যাচ্ছে? বলি যে স্বপ্নদ্বীপের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। র্যাগিং এর ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখন জানো যে পুলিশ তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই আজকেও 6 জনকে, মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জন ছাত্র যেমন রয়েছে এবং ওখানে পড়াশোনা করছে, চালাচ্ছে, তারাও রয়েছেন। তো এখনো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই প্রায় 80 থেকে 90 জনের মতো ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয় যারা ওই হস্টেলে থাকে, যে কি ঘটনা ঘটেছিল। এবং অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে র্যাগিং এই মেন হস্টেলের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে র্যাগিং হয় এবং প্রতি বছরই কিন্তু এই র্যাগিং হয়, নতুন ছাত্রছাত্রীরা আসে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যেন যে যাদবপুর সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যার বিদেশে পর্যন্ত সুনাম রয়েছে। যাদবপুরের ঘটনা নিয়ে যেন স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে একটি দল গেছে, তার মা বাবা নদিয়াতে গেছে, বগুড়াতে গেছে তার মা বাবার সঙ্গে দেখা করতে এবং সেখানে যে আশ্বস্ত করতে যে পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আজকে তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানো যে সাংসদ এবং আইনজীবী, তিনি আজকে চিফ জাস্টিসের এজলাস ডিভিশন বেঞ্চে মামলাটি মেনশন করেন। এখানে তার যে বক্তব্য ছিল যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন ধরে উপাচার্য নেই এবং সেখানে আইন শৃঙ্খলা বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু নেই। অর্থাৎ সব বিষয়টা কিন্তু জানো যে এর আগেও কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু অভিযোগ, শিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন মন্ত্রী তারা অভিযোগ করছেন যে উপাচার্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন রাজ্যপালের ঘাড়ে। অর্থাৎ রাজ্যপাল উপাচার্য নিয়োগ করতে দেননি বলেই এই সমস্যা তৈরি হয়েছে, এমনটা বলা হচ্ছে। এবং জানো যে রাজ্যপাল সেখানে একজন অন্তর্বর্তী উপাচার্য অমিতাভ বসুকে নিয়োগ করেছিলেন, যিনি সহ উপাচার্য ছিলেন, তিনি কিন্তু পরবর্তীতে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে উপাচার্যহীন এই বিশ্ববিদ্যালয়। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন যে প্রশ্ন তুলেছেন যে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে যে সিসিটিভি বসানো হয়নি, সিসিটিভি ক্যামেরা না থাকার ফলে অনেক রকম ঘটনা সেখানে ঘটছে, জানা যায় না। এবং সেই বিষয়ে যে রাঘবন কমিটির যে সুপারিশ ছিল সেই সুপারিশও মানা হয়নি, এমন অভিযোগ আজকে প্রধান বিচারপতি এজলাসে তুলেছেন। এবং প্রধান মেনশন যখন করেন এবং প্রধান বিচারপতি তিনি মামলাটা গ্রহণ করেছেন। আগামী 21শে আগস্ট এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে আরো বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে এবং সব মামলাগুলো একসাথে করে 21শে আগস্ট শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা যে অভিযোগ, সত্যি অভিযোগ, যেটা যে অ্যান্টি র্যাগিং কমিটি, সেই কমিটি যাদবপুরে থাকলেও কিন্তু সেই কমিটি ফাংশনাল ছিল না। সেই সঙ্গে অ্যান্টি র্যাগিং স্কোয়াড যেটা ইউজিসির নিয়ম অনুযায়ী করার কথা সেটা কিন্তু ওখানে সেইভাবে ছিল না এবং অ্যান্টি র্যাগিং সেল যেটা করা ইউজিসির নিয়ম মেনে করা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। এই বিষয়গুলো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উত্থাপন হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। রাজ্য সরকার যেমন নির্দেশ দিয়েছে যে এই ঘটনার, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই ঘটনার দোষীদের বিরুদ্ধে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, প্রকৃত দোষী কারা
সেটা যেমন পুলিশকে খুঁজে বার করতে এবং পুলিশ চেষ্টা করছে যে এই ঘটনার মূল দোষীদের আইডেন্টিফাই করতে, এবং যার ফলে কিন্তু এবং সেই সঙ্গে কর্তৃপক্ষের কি গাফিলতি ছিল, যে ডিন অফ ফ্যাকাল্টি বা রেজিস্ট্রার তাদের কি ভূমিকা ছিল, এবং তার জন্যই তাদের আজকে লালবাজারেও ডেকে পাঠানো হয়েছে, জয়েন্ট সিপি ক্রাইম তাদের ডেকে পাঠিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ভূমিকা কি ছিল, তারা খবর পেয়ে তারা কি ব্যবস্থা অ্যান্টি র্যাগিং যাতে না হয় তারা কি উদ্যোগ নিয়েছেন, কারণ তাদের দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা তাদের দায়িত্ব পালন করেছিলেন কিনা। রাজীব এখানে একটা কথা বলতেই হচ্ছে যে মুক্তাঞ্চল, যাদবপুরকে যেখানে বলা হচ্ছে যে মুক্তাঞ্চল, মুক্ত আলোচনার এক জায়গা, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। শুধুমাত্র এটা নয়, বারংবার বিভিন্ন বুদ্ধিজীবীরা বলে আসছে যাদবপুর মানে র্যাগিংটা অত্যন্ত সাধারণ একটা বিষয়। র্যাগিং যদি সাধারণই হয় তাহলে একের পর এক মৃত্যু হচ্ছে কি করে? এর আগেও আমরা দেখেছি যাদবপুরে কিন্তু এই মৃত্যুর কাণ্ড দেখা পড়েছে, তখনও অ্যান্টি র্যাগিং কমিটির ফাংশনাল সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না। আজ আবার স্বপ্নদ্বীপের ক্ষেত্রেও একই রকম ঘটনা, তখনও অ্যান্টি র্যাগিং কমিটি একেবারে কোনো রকম কোনো ফাংশনই করছে না। রাজীব, প্রথমেই বলি যে অ্যান্টি ইউজিসির নিয়ম যে নির্দেশ যেটা আছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ 2001 সালে, পরবর্তীতে সুপ্রিম কোর্ট 2009 সালে একটি নির্দেশ দেয়, এবং প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ করার জন্য অ্যান্টি র্যাগিং কমিটি তৈরির নির্দেশ দেয়, এবং সেক্ষেত্রে সেই গাইড সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু ইউজিসি তারা প্রত্যেকটা কলেজ ও বিশ্ববিদ্যালয়কে তারা সার্কুলার দেয় এবং স্ট্রিক্টলি এটা ফলো করতে বলে, এবং সেখানে আমরা যেটা দেখেছি 3টে নির্দেশ কিন্তু মানতে বলা হয়েছিল। একটা যে অ্যান্টি র্যাগিং কমিটি তারা নিয়মিত বৈঠক করবে, এই অ্যান্টি র্যাগিং কমিটিতে যেমন ইউনিভার্সিটির প্রতিনিধি থাকবেন, আর তেমনি যারা সমাজবিদ তারা থাকবেন, সেই সঙ্গে থাকবেন ছাত্র প্রতিনিধিরাও, এবং অ্যান্টি র্যাগিং স্কোয়াড এটা কিন্তু তৈরি করার কথা বলা হয়েছে যে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তারা হঠাৎ বিভিন্ন হস্টেলে যাবে, সেখানে তারা রাত্রিবেলায় যাবে, বিভিন্ন সময় তারা না বলে সেখানে যাবে এবং তদন্ত করবে কি ছাত্রছাত্রীরা নিয়ম মেনে চলছেন কিনা, এবং অ্যান্টি র্যাগিং সেল একটা সেল, সেই সেলে 24 ঘন্টা সেই সেলের কর্মী অফিসাররা থাকবেন, তাদের কাছে কোনো খবর এলেই তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন করবেন। তো আমরা দেখেছি যে যাদবপুরে কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি থাকলেও সেই অ্যান্টি র্যাগিং কমিটি কোনোদিনই ফাংশনে ছিল না, এবং যাদবপুরের র্যাগিংটা কিন্তু এটা গাছও হয়ে উঠেছিল। আজকে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু কিন্তু সেটা চোখ খুলে দিয়েছে, এবং যার ফলে তৎপর দেখা যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি, এর আগেও আমরা দেখেছি, আমরা বহুদিন ধরে এই বিষয়গুলো দেখি যে মেয়ান যে হস্টেল, সেই হোস্টেলে কিন্তু র্যাগিং ছিল, আছে এবং এখনো আছে। তো এখন স্বপ্নদীপ কুণ্ডু মারা যাওয়ার পরই কিন্তু হইচই হচ্ছে, কিন্তু আমরা যে ইউনিভার্সিটির যে ভূমিকা আমরা দেখছি, তৎকালীন যিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন উপাচার্য ছিলেন তখন সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে ইউনিভার্সিটির ক্যাম্পাস জানো অঞ্জন যে এই ঘটনা খুব সাধারণ মানুষ জানেন যে রাত্রিবেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে ফুটপাথ দিয়ে যাওয়ার সময় তোমার চোখে পড়বে ছাত্রছাত্রীরা গাঁজা খায়, এটা ড্রাগ নেয়, এটা আমাদের কি অদ্ভুত সিনারিও। এটা কিন্তু এবং ভেতরে ঢুকলে আরো অনেক রকম দৃশ্য চোখে পড়বে। বাইরের লোক সবসময় ঢুকে যাচ্ছে ক্যাম্পাসের ভেতরে, অর্থাৎ এই তৎকালীন উপাচার্য এগুলো আটকাতে চেষ্টা করেছিলেন, এবং আমরা দেখেছি যে যারা ছাত্র ইউনিয়ন যে তারাও কিন্তু বাধা দিয়েছিলেন, অর্থাৎ উপাচার্য একা হয়ে গেছিলেন, তারপরে সেই সিসিটিভি ক্যামেরা লাগানো যায়নি। এটাই অদ্ভুত ঘটনা যে ইউজিসির সুপারিশ এবং সেই রাঘবন কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ কিন্তু খাতা কলমেই রয়ে গেছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর শুধু না, পশ্চিমবঙ্গের অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো এরকম চলছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে। শুধু ইঞ্জিনিয়ারিং নয় রাজীব, শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, মেডিকেল কলেজও কিন্তু পিছিয়ে নেই রাজীব। একদম যেগুলো বাইরে খুব একটা প্রকাশ্যে আসে না। স্বপ্নদীপের কুণ্ডু কিন্তু চোখ খুলে দিল, স্বপ্নদীপ কুণ্ডুর কেস চোখ খুলে দিল যে পশ্চিমবঙ্গের যে ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, মেডিকেল কলেজ বলো, ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, র্যাগিং ছিল, আছে এবং এখনো ছিল এবং আছে। অর্থাৎ এটা কিন্তু এখন যেটা যে, এবং তার জন্যই সরকার এখন চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে প্রতিনিধিরা গেছেন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে, যারা আজকে স্বপ্নদীপ কুণ্ডুর বাড়িতে গেছে, তারাও তাদের অ্যাসিওর করেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রকৃত দোষী র্যাগিং এর সঙ্গে যারা যুক্ত ছিল তাদের খুঁজে পুলিশকে বার করার নির্দেশ দিয়েছেন, তদন্ত চলছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা কিন্তু সরকার ইতিমধ্যে সুপারিশ করেছে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মুখে যদি কেউ ঘটাতে চেষ্টা করে ভয় পাবে। অর্থাৎ এখন দেখার পুলিশ এবং পুলিশ অত্যন্ত তৎপর,
এবং সেই তৎপরতার কারণেই কিন্তু ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 80 জনের বেশি ছাত্রছাত্রীকে ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী দিনে ওই হস্টেলে যারা যারা ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে, ইউনিভার্সিটির ভূমিকা খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে যারা কর্তব্যে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটি অথরিটির বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি যে সমস্ত ছাত্ররা এই ধরনের ঘটনা ঘটিয়ে ঘটনার জন্য একটা জীবন চলে গেল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছেন। রাজীব, প্লেগ থেকে করোনা, একের পর এক ভাইরাল ঘটিত রোগ, সেই ভাইরাল ঘটিত রোগের নানান রকম ভ্যাকসিন, আজকে দিনে দাঁড়িয়ে থেকেও র্যাগিংটাও একটা রোগে পরিণত হয়ে যাচ্ছে, মহামারীতে পরিণত হচ্ছে। কিন্তু সেটা কি সত্যি শেষ অবধি থেকে যাবে, নাকি মাস্কের অভাবে, সচেতনতার অভাবে র্যাগিং রোগও ধীরে ধীরে আরো বড় মহামারীর আকার ধারণ করবে? রাজীব, দেখো, প্রথমেই বলি, যারা যাদবপুরে পড়তে আছেন তাদের মানে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে ছাত্র ইউনিয়নগুলো, যেখানে অনেকগুলো ছাত্র ইউনিয়ন আছে এবং সেই ছাত্র ইউনিয়নগুলো ততটা সক্রিয় নয়। যদি ছাত্র ইউনিয়নগুলো সক্রিয় হয় তাহলে র্যাগিং বন্ধ করা যাবে, কারণ তাদের একটা দায়িত্ব আছে। তারা যদি ইউনিভার্সিটির মধ্যে ঢুকে রাজনীতি করবে, তারা ভোট চাইবে, অর্থাৎ ছাত্র সংসদ তৈরি করার জন্য তারা মানে যেহেতু সরকার এগুলো বন্ধ করে রেখেছে, তারা তার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু কখনো ছাত্রছাত্রীদের হয়ে তারা যে এই ধরনের র্যাগিং বন্ধ করার জন্য তারা উদ্যোগ নেননি, যার ফলে সমস্যা বেড়েছে। ইউনিভার্সিটির গাফিলতি তো আছেই। দেখো, ইউনিভার্সিটির যেটা যে অ্যান্টি র্যাগিং কমিটি নয়, যে নতুন ছাত্রছাত্রীরা যখন আসবে তাদের যেমন আশ্বস্ত করা, তারা যে হস্টেলগুলো থাকছে তাদের সেখানে সারপ্রাইজ ভিজিট করা এবং সেই সঙ্গে লিভলেট ছড়ানো, ছাত্রছাত্রীরা ঠিকঠাক আছে কিনা হঠাৎ সেখানে গিয়ে তাদের সঙ্গে তাদের ডেকে ডেকে কথা বলা এবং সেই সঙ্গে যে স্পেসিফিক দায়িত্ব ইউনিভার্সিটির যে হস্টেলে যাদের দায়িত্ব থাকে, যাদের নিয়ন্ত্রণ, তাদের অ্যালার্ট করা, যে কোনো ঘটনা ঘটলে তারা যেন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানান। কিন্তু কোনোটাই এখানে করা হয়নি। অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি এটা কিন্তু আজকে নয়, যাদবপুর ইউনিভার্সিটিতে চলে আসছে এবং আজকে এখনো আছে। উপাচার্য নেই সেটা আলাদা জিনিস, কিন্তু কেউ কারো মানে দায়িত্ব পালন করেনি। অর্থাৎ একটা ঘটনা দেখো অঞ্চল, যখন একটা ছাত্র পড়ে গেল তারপরে সকাল 6টা ঘটনা ঘটেছে রাত 11:45 সকাল 6টা পর্যন্ত 6:30 পর্যন্ত ইউনিভার্সিটি অথরিটি কেউ ওখানে আসেননি। আচ্ছা, এবং ইউনিভার্সিটি অথরিটি জানতেও পারেনি। এসএফআই, ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া, তার প্রেস রিলিজে আমি পাঠিয়েছিলাম, আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম। তারা 7টার সময় প্রেস রিলিজ করে বলছে আত্মহত্যার ঘটনা, এবং প্রথমেই বলে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারপরে তারা বলছে যে এটার তদন্ত দরকার। শুধু কি তাই রাজীব, শুধু কি তাই, যে ঘটনা বুধবার দিন ঘটনা ঘটে গেল, তারপরে দেখা গেল যে 10 তারিখে চিঠি দিয়ে বলা হচ্ছে দীপশেখর দত্ত, যে কিনা এখন অলরেডি গ্রেপ্তার, সেই মানুষটি ওখানে সম্পূর্ণভাবে স্বপ্নদ্বীপের হাতের লেখা রীতিমতো কপি করে সে একটা চিঠি লিখে ফেললো শুধুমাত্র গুমরা করার জন্য। দেখো, প্রথমেই বলি যে অভিযোগটা দীপশেখর দত্তের বিরুদ্ধে আসছে, সেটা সে পুলিশকে যে কনফেস করেছে যে তার কাছে অভিযোগ দেখেছে এবং যার জন্যই সে মানে চিঠিটা আগে লিখেছিল এবং ডায়েরির মাথায় লিখেছে যাতে 10 তারিখে সে দিতে পারে, এবং সেই কারণেই কিন্তু 10 তারিখের ডেটটা দেওয়া হয়েছিল। অর্থাৎ এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলছি কিনা সেটা অবশ্যই দীপশেখর দত্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া, সেটা পুলিশ উদ্ধার করবে যে চিঠি আগাম ছেলেটি আগাম তাকে চিঠিটা লিখে যাতে পরের দিন দিতে পারে তার জন্য তৈরি করেছিল, না উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা তৈরি করা হয়েছিল। সে নিজে লিখেছিল, দীপশেখর দত্ত নিজেই চিঠি লিখেছিল, সেটা আদালতের কাছেও তার আইনজীবী স্বীকার করেছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে মিস্টেরিয়াস এবং জানো যে ঘটনার একটা রিকনস্ট্রাকশন তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু পুলিশের কাছে পরিষ্কার হয়ে গেছে যে মূল পান্ডা কিন্তু সৌরভ চৌধুরী, যাকে প্রথম দিন যে আউটসাইডার ছিল, এবং ওই হস্টেলে কিন্তু আউটসাইডারে প্রচুর প্রায় 20 জনের মতো আউটসাইডার থাকতো। এইটা কিন্তু বড় প্রশ্ন। দেখো রাজীব, এখানে একটা সব থেকে আরো তার থেকেও একটা বড় প্রশ্ন হলো, আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে কর্তৃপক্ষ র্যাগিং এর ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু দিনের পর দিন হস্টেলে এই যে প্রাক্তনীরা দিনের পর দিন তাদের পড়াশুনো শেষ হয়ে যাওয়া সত্ত্বেও সেখানে থাকছে, এই বিষয়েও কি তারা অজানা? দেখো, প্রথমেই বলি যে এটা অত্যন্ত এটা মানে না জানা তাদের ব্যর্থতা, এবং তারা জানতে চাননি, কারণ ওটা দায়িত্ব যে সুপার, সেই যে মেন হোস্টেল সেখানে কিন্তু সিকিউরিটি আছে, সুপার আছে,
এবং তারা সবসময় তারা যোগাযোগ রাখছে ইউনিভার্সিটি অথরিটির কাছে। অর্থাৎ আমরা যেদিন সৌরভ চৌধুরীর বাবার সঙ্গে কথা বলেছিলাম, আমি নিজের কথা জিজ্ঞেস করে বারবার জানতে চেয়েছিলাম যে সৌরভ তার 2022 সালে পাস করে গেছে, পাস আউট স্টুডেন্ট, সে হস্টেলে থাকে কি করে? এবং যখন আমাদের জেলায় কিন্তু সে একটা কথা তার বাবা বলেছিল যে তাকে ইউনিভার্সিটি অথরিটি উপাচার্য তৎকালীন তিনি থাকার অনুমতি দিয়েছিলেন। অর্থাৎ এই যারা বাইরের ছাত্র যারা থাকেন, যারা পাস আউট স্টুডেন্ট যারা থাকে, তারা প্রত্যেকে কিন্তু ইউনিভার্সিটির কেউ না কেউ তাদের অনুমতি দিয়েছে এবং সমস্ত ঘটনা কিন্তু তিনি হস্টেল সুপার তিনি জানেন, তারও ইন্ধন আছে। অর্থাৎ তাকেও বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। সমস্ত ঘটনা এখন তারা এড়িয়ে চলছেন যেহেতু সমস্ত একটা বিপদ ঘটনা ঘটে গেছে, বিপদ হয়ে গেছে, কিন্তু সমস্ত তথ্য ইউনিভার্সিটি জানেন, তারা ব্যবস্থা নেননি, তারা এটা ক্যাজুয়াল মুডে নিয়েছিলেন, যার ফলে এত বড় ঘটনা, একটা ছেলের জীবন চলে গেল। এইবারে কিন্তু যেটা উচিত যে পুলিশও সেই ব্যবস্থাটা পুলিশ করছে, তদন্তের পাশাপাশি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তারা জেনেও কেন তাদের যারা বাইরের যারা ছাত্র যারা রইলেন হস্টেলে দিনের পর দিন, তাদের কেন বার করে দেওয়ার ব্যবস্থা হলো না? যেমন অর্থাৎ সমস্ত এই গাফিলতি এবং ক্যাজুয়াল মুডে নেওয়ার জন্য আজকে এত বড় ঘটনা, যার জন্য তদন্ত হচ্ছে যেমন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে, তাদের কার কি ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ছাত্র যেদিন যারা ওই হস্টেলে ছিল তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং যার জন্য প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাদের কথার অসঙ্গতি মিলছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে এবং যারা প্রত্যক্ষ এখানে কিছু মানুষ কিছু ছাত্র ছিল তারা প্রত্যক্ষভাবেই ঘটনার সঙ্গে যুক্ত, কিছু তারা ইন্ধন দিয়েছেন, পিছন থেকে দাঁড়িয়ে তারা মজা লুটেছেন। অর্থাৎ সেই তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে এবং তাদের কার কি ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে। যার জন্য সমস্ত ছাত্রদের সঙ্গে তারা পুলিশ কথা বলবে এবং একে একে ডেকে পাঠাচ্ছে। ইতিমধ্যেই আজকে নিয়ে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে সৌরভ চৌধুরী সেই হচ্ছে কিংপিং, তার নেতৃত্বে কিন্তু এত বড় ঘটনা। এবং যখন ছেলে পড়ে গেল, ছেলেটি যখন ওখান থেকে পড়ে গেল, তারপরে যে পুলিশকে জানানো, তাকে হসপিটাল নিয়ে যাওয়া, সমস্তটাই এত গোপনীয়তা করা হয়েছে যে বাইরে পুলিশ এসেও তারা বুঝতে পারেনি ভেতরে কি হয়েছে, ওদের ডাকা হয়নি বা অ্যাম্বুলেন্সের সাহায্য নেওয়া হয়নি। সিকিউরিটি তারা ছিল, তাদেরও কিন্তু পুরো ঘটনা জানানো হয়নি। অর্থাৎ সব মিলিয়ে যে কিছু সৌরভের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ছাত্র ঘটনা ঘটার পর যারা মজা লুটছিল তারাও জানেন। অর্থাৎ সমস্ত বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যে ইউনিভার্সিটির ওই হোস্টেলে কোনো ছাত্র দায় এড়াতে পারেন না, কারণ তারা ওখানে ছিলেন, তারা কেউ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানায়নি। অর্থাৎ তাদের ভূমিকাটা খতিয়ে যেমন দেখা হচ্ছে এবং যার জন্য প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইউনিভার্সিটির অথরিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাদের দায়িত্ব পালন করেননি যে এখানে হস্টেলে থাকছে, কে থাকছে, কোথায় থাকছে। অ্যান্টি র্যাগিং কমিটি যেমন তাদের তৈরি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে তাদের গাফিলতি, ইউনিভার্সিটির গাফিলতি চূড়ান্ত এবং এই নিয়ে যার জন্যই সেটা পুলিশ জানার চেষ্টা করছে এবং সেই কারণেই কিন্তু রেজিস্ট্রার এবং ডিনকে ডেকে পাঠানো হয়েছে আজকে লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম। কথা বলবে, তাদের আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমনি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বারবার জিজ্ঞাসাবাদ করে হস্টেল সুপার, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোনো বিষয়টাই গুরুত্ব দেননি এবং এই হস্টেলে কি হচ্ছে, কারা যাতায়াত করছে সেটা তারও দায়িত্ব ছিল এই নিয়ে অ্যাকশন করার, কারণ তার নির্দেশে হস্টেলটা চলে, সেখানে সিকিউরিটি আছে। অর্থাৎ তাদের সিকিউরিটিকে সেইভাবে ব্যবহার করা তিনি করেননি। অর্থাৎ সব যেটা শোনা যাচ্ছে যে হস্টেলে পর্যন্ত সিকিউরিটিরা ঢুকতে পারতো না, তারা গেটেই থাকতে হতো। অর্থাৎ সব মিলিয়ে যে অথরিটির ভূমিকা অত্যন্ত রহস্যজনক এবং সেটাও যার জন্যই পুলিশ তদন্ত করছে এবং আমরা সবাই চাই যে যারা এই ঘটনার পিছনে যারা দোষী, অথরিটি এবং স্টুডেন্ট প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একদমই তাই, সংবাদ মাধ্যম চায় যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেটা একটা জানা যাচ্ছে একটা অদ্ভুত বিষয় রাজীব, যে এই যাদবপুর কাণ্ডে, স্বপ্নদ্বীপ কাণ্ডে একটা অদ্ভুত তত্ত্ব উঠে এসছে, সেটা হচ্ছে হোস্টেল বাপ। এই হোস্টেল বাপ বিষয়টা কি একটু যদি তুমি তুলে ধরতে। দেখো হোস্টেল যাদবপুরের মানে আমি এটা বলবো না যে যাদবপুরের সব হোস্টেলগুলি কিন্তু মানে খারাপ, কারণ একমাত্র অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে। দেখো আমরা যখন এই মানে আমি বলছি 2000 সাল থেকে কিন্তু আমরা এই অভিযোগ শুনে আসছি যাদবপুরে এই মেন হোস্টেল, যেটা যাদবপুর থানার ঠিক পাশেই হোস্টেলটা, এবং এই হোস্টেল নিয়ে প্রচুর অভিযোগ
এবং এখানে যে র্যাগিং সিস্টেমটা, মানে র্যাগিংটা কিন্তু একদম তোমার কি বলবো, সেটা যে এটা খুব নর্মাল, অর্থাৎ যারা সহ্য করতে পারে না এমন অনেক উদাহরণ আমাদের কাছে আছে, যারা এই র্যাগিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যেমন সত্যি মানে ভালো ছাত্রছাত্রীরা পড়ে, চান্স পাওয়ার অত্যন্ত কঠিন, কিন্তু অনেককে র্যাগিং এর কারণে চলে যেতে হয়েছে এমন উদাহরণও কিন্তু আছে। এবং আমরা জানি অনেক তারা সহ্য করতে পারেননি, চলে গেছেন, বিনা প্রতিবাদে চলে গেছেন। হয়তো স্বপ্নদীপ মানে যেটা মারা গেছে তাই, তাহলে হয়তো আজ কয়েকদিন পর হয়তো সেও হস্টেল চলে যেত। অর্থাৎ এই বিষয়গুলো যাদবপুরের অত্যন্ত একটা মানে মতো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মতো চলে যেত কি রাজীব, চলে যেতে চেয়েছিলেন এবং তিনি তার মাকে ফোন করে বলেছিলেন যে তিনি এখানে ভালো নেই, স্বপ্নদীপ বলেছিল রীতিমতো। দেখো হ্যাঁ, এটা তার যে ফোন চ্যাটটা জানো, যে ফোন আমাদের কাছে যেটা আছে, যে একটি কথোপকথন যেটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন ফার্স্ট ইয়ারের ছাত্রই আর একজন ছাত্রকে বলছে, যেটা মোবাইলে হোয়াটসঅ্যাপে লেখা হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই কথাটা বলেছিল। এবং তারপরে যখন তার মামা অরূপ কুণ্ডু, যেটা স্বপ্নদীপ কুণ্ডুর মামা, যখন পুলিশকে যে এফআইআর লেখাটা চিঠিটা দেয়, সেখানে লিখেছিল যে তার মাকে তিনি ফোন করেছিল, স্বপ্নদীপ ফোন করেছিল, ভালো নেন, তাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, এবং সেই সঙ্গে মায়ের সঙ্গে অনেক কথা আছে বলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বিষয়টা, যে তার ফোন থেকে কিন্তু এটা ফোনটা করেনি, যেটা সেদিন আদালতের আইনজীবী বলছিলেন, দুটো ফোন থেকে কিন্তু এই ফোনগুলো করা হয়েছিল। অর্থাৎ দুটোই কিন্তু দুজনের ফোন, একটা সৌরভের ফোন আর একটা সম্ভবত যেটা কোর্টে যেটা মনোজ ঘোষ বলে যে আরেকজন গ্রেপ্তার হয়েছে তার ফোন। অর্থাৎ এই দুটো ফোন থেকে কিন্তু করা হয়েছিল, এবং সেটা কি সত্যি করানো হয়েছিল না মানে স্বপ্নদীপ সুযোগ পেয়েছিল কোনো মুহূর্তে যে ওদের অসতর্ক মুহূর্তে মাকেই কথাটা জানানো, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আর একটি ফোন বাজেয়াপ্ত, 3টে ফোনকে ফরেনসিককে পাঠানো হয়েছে। কিন্তু যে ফোন থেকে এই ফোনগুলো গেছিল স্বপ্নদীপের বাড়িতে মায়ের কাছে, সেই ফোনগুলো কিন্তু স্বপ্নদীপের নিজের ফোন না, সেটা ফোনটা ওইটা থেকে। অর্থাৎ যেটা মনে করছে পুলিশ, যে ওদের যখন ওরা র্যাগিং উত্তপ্ত করছে, তো অসতর্ক মুহূর্তে কোনো সময় কথা বলতে বলতে হয়তো ওরা মাকে মানে ও ভালো আছে বলতে চেয়েছিল, বলার জন্যই ফোন করেছিল, এবং সেটা উল্টো বলে দিয়েছিল স্বপ্নদীপ, যে এমনটাই পুলিশ মনে করছে। অর্থাৎ প্রকৃত তথ্যগুলো খুঁজে বার করার জন্যই 3টে ফোনটি ফরেনসিকে পাঠানো হয়েছে। তার মধ্যে সৌরভ চৌধুরী ফোনকে বাজেয়াপ্ত করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে, এবং যেখানে কিছু মেসেজ যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এছাড়া সোশ্যাল মেসেজ, জানো যে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর মেসেজ ঘুরে বেড়াচ্ছে, এবং যাদের অনেকের নাম ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে পুলিশ আইডেন্টিফাই করছে। এবং ঘটনা ঘটার পর যারা ওই হোস্টেলে যারা প্রাক্তনী, তারাও অনেকে চলে গেছিলেন, অনেক কারেন্ট যারা ওখানে পড়াশোনা করে তারাও চলে গেছে, তাদেরও কিন্তু খুঁজে বার করছে পুলিশ। এবং পুলিশের কাছে পুরো ওই হোস্টেলের লিস্ট পুলিশের কাছে এখন রয়েছে, এবং পুলিশ ধাপে ধাপে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, এবং কার কি ভূমিকা, কে কি জানতো, কতদিন ধরে র্যাগিং চলছে, এবং সমস্ত বিষয়গুলো পুলিশ জানার চেষ্টা করছে। এবং সেই কারণেই কিন্তু এত মানে পুলিশ সময় লাগছে, তদন্তে সময় লাগবে আরো। এখনো পর্যন্ত যেটা মানে 80 জনের বেশি ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে। তবে একটা জিনিস পুলিশের কাছে প্রমাণ পরিষ্কার হয়ে গেছে, যে ওই হোস্টেলে যারা থাকতো, মেইন হোস্টেলে, প্রত্যেকে কিন্তু জানে র্যাগিং, অর্থাৎ প্রত্যেকের ভূমিকাটা র্যাগিং এ না থাকলো, কিছু মানুষের পুরনো যারা ছাত্রছাত্রী যারা, তাদের র্যাগিং এর ভূমিকা উল্লেখযোগ্য, কিন্তু অনেকেই দেখেছে, প্রতিবাদ করেননি, মজা লুটেছেন, এমনটা খুঁজে পাচ্ছেন পুলিশ, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ সমস্ত মিলিয়ে পুলিশ যখন সামারিতে আসবে, যে অর্থাৎ যে এই জায়গায় কোন কোন ছাত্ররা কি কি ভূমিকা পালন করছে, কে কোথায় ছিল, যার ফলে কিন্তু গতকাল রিকনস্ট্রাকশনও করা হয়েছিল, যে মামলা এই পুরো ঘটনাটাকে রিকনস্ট্রাকশন কিভাবে ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ সমস্ত মিলিয়ে পুলিশের কাছে এটা একদম প্রমাণিত, পুলিশের প্রাথমিক প্রমাণে উঠে যে তাদের জবানবন্দি প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করার পর, ঘটনা রিকনস্ট্রাকশন করার পর, যে এটা র্যাগিং এর ঘটনা, র্যাগিং এর ফলে কিন্তু স্বপ্নদীপের মৃত্যু হয়েছে। যে ফেলে দেওয়ার অভিযোগ, সেটাকে পুলিশ এখনো পর্যন্ত কনফার্ম করার চেষ্টা করছে, যে ফেলে দেওয়ার অভিযোগ যে স্বপ্নদীপের বাবা করেছে, সেটা নিয়ে তদন্ত চলছে। কিন্তু পুলিশের কাছে যে একদম সত্য, যে র্যাগিং এর ফলে কিন্তু স্বপ্নদীপের কুণ্ডুর মতো একজন প্রতিভাবান
যে ছেলেকে তার মৃত্যু হয়েছে এবং তার পিছনে যুক্ত রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বেশ কিছু প্রাক্তনী, প্রায় 10 থেকে 12 জন প্রাক্তন ছাত্রছাত্রী যারা অনেক বহু বছর আগে পাস করে গেছে, তারা ওখানে বেআইনি ভাবে থাকছিল এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মদত ছিল ওই জায়গায় তাদের থাকতে দেওয়ার থাকার। তারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানতো এবং জেনেও তাদেরকে ওখানে থাকতে দিয়েছে এবং তারাই মূলত এই হস্টেলটা চালানো করতো। মেস কমিটির নেতৃত্বে তারাই ছিল, তারাই হোস্টেলটা যা সমস্ত তারাই নিয়ন্ত্রণ করতো। ইউনিভার্সিটির নিয়ন্ত্রণে এই হোস্টেল ছিল না, নিয়ন্ত্রণ ছিল প্রাক্তনীদের হাতে। অর্থাৎ সুপার ওখানে তিনি ওখানে বসে বসে মজা দেখেছেন এবং সুপারও তাদের ইন্ধন দিয়েছেন। অর্থাৎ তার দায়িত্বটা তিনি চাপিয়ে দিয়েছিলেন এই মেস কমিটি পুরনো যারা পাস করে গেছে পাস আউট ছাত্রদের উপর। অর্থাৎ এই জায়গায় কিন্তু গাফিলতি পুলিশ ধরে ফেলেছে অলরেডি এবং যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের একটা চরম গাফিলতি রয়েছে সেটাও তদন্তে উঠে এসছে। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ। যাদবপুর নাম আসলেই প্রথমেই যেটা আসে স্বপ্নের মুক্তাঞ্চল, যেখানে স্বপ্ন বুনতে হাজার হাজার ছেলে মেয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে শহরে যায় পড়তে, তাদের স্বপ্ন তৈরি করতে। কি বলা হয়? মুক্তাঞ্চল। মুক্তাঞ্চল কেন বলা হয়? যে সেখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা থাকবে না। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলে কি হতো? তাহলে কি র্যাগিংগুলো হতো না? তাহলে কি র্যাগিংগুলো করতে পারা যেত না? তাহলে কি সিসিটিভি ক্যামেরা থাকলে পরে এই যে যা প্রতিনিধি জানালেন আমাদের, এই গাঁজা বা বিভিন্ন রকম মাদক দ্রব্য, সেই জিনিসগুলো তারা সেবন করতে পারতো না? এই কি তাহলে স্বপ্নের মুক্তাঞ্চল, যেখানে মানুষ পড়তে গিয়ে তাদেরকে এইভাবে জীবন অবসানের দিকে এগিয়ে যেতে হয়? এইভাবে কত স্বপ্নদ্বীপের স্বপ্ন আর কতদিন ধরে নষ্ট হবে? আর কতদিন যাদবপুর স্বপ্নের মুক্তাঞ্চল থেকে সত্যি সত্যি স্বপ্নের এক মুক্তাঞ্চলে তৈরি হবে, যেখানে যাদবপুরে এই স্বপ্নদ্বীপের মতো অধরা স্বপ্ন থাকবে না? আর কতদিন যাদবপুর কর্তৃপক্ষ প্রতিনিয়ত এখনো পর্যন্ত নির্বাক থেকে যাবে? আর কতদিন অ্যান্টি র্যাগিং কমিটি কোনো রকম র্যাগিংয়ের যে আদতে যে প্রতিক্রিয়া হওয়া উচিত সেই প্রতিক্রিয়া না দিয়ে সারা জীবন ধরে নিশ্চুপ থাকবে? আর কতদিন যাদবপুর সত্যি সত্যি পড়াশুনোর নামে সত্যিই পড়াশুনো না দিয়ে এই র্যাগিং চালিয়ে যাবে? সেই দিকে নজর থাকবে ট্রাইব টিভির, সেই দিকে নজর থাকবে সংবাদ মাধ্যমের। আমরা তুলে ধরবো সেই সমস্ত কথা যেখান থেকে এই যাদবপুর শুধু কর্তৃপক্ষ নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিনিয়ত র্যাগিংয়ের নামক এইরকম বিষাক্ত জিনিস ঘটে চলেছে, সেই দিকে আঙুল তোলা যায়। আমরা তুলবো, আমরা সংবাদ মাধ্যম, আমরা ট্রাইব টিভি, আমরা সেই ঘটনার দিকে উল্লেখ করব প্রতিনিয়ত।